আসসালামু আলাইকুম। আমি সেলিম। আজকে আমরা আলোচনা করব রসায়নের ৭ম অধ্যায়। তো এই অধ্যায়ে যতগুলো ইনফরমেশন রয়েছে সবগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। ও তো আমরা এবার চলে যাই আমাদের ভিডিওয়ে। তো প্রথমে আমরা দেখব যে ভৌত পরিবর্তন কাকে বলে। যেসব পদার্থের শুধু বাইরের অবস্থার পরিবর্তন হয় কিন্তু ভিতরের অবস্থার পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন আমরা যদি একখণ্ড বরফকে কক্ষ তাপমাত্রায় রাখি তাহলে সেই বরফ পরিবেশ থেকে তাপ গ্রহণ করে তরলে পরিণত হবে। এই তরলকে আমরা আবার তাপ দিলে সেটি বাষ্পে পরিণত হবে, অর্থাৎ কঠিন, তরল, বায়বীয়। এই তিনটি অবস্থায় পানির সংকেত অর্থাৎ বরফের সংকেত কিন্তু H2O এ থেকে যাবে। তো এটা হচ্ছে ভৌত পরিবর্তন। এবার রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনের ফলে কোনো পদার্থ একটি ভিন্ন ধর্মীয় নতুন পদার্থ উৎপন্ন হয়, সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কোনো একটি পদার্থকে তাপ, চাপ কিংবা ঘনমাত্রা পরিবর্তন করলে কিংবা অন্য কোনো পদার্থের সংস্পর্শে আনলে সেটি একটি ভিন্ন ধর্মীয় নতুন মৌলে তৈরি হয়, সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে দেই তাহলে এটা পরস্পরের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। তো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আবার আমরা যদি মিথেনকে অক্সিজেনের সাথে পোড়াই তাহলে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। তো এবার আমরা চলে যাই যে রাসায়নিক বিক্রিয়ার যে দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একমুখী ও উভমুখী। তো একমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, সেগুলো হচ্ছে একমুখী বিক্রিয়া। যেমন আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেই তাহলে সেখানে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড পাত্রে থেকে যাবে এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া পাত্র থেকে অপসারিত হবে, অর্থাৎ এখানে ক্যালসিয়াম অক্সাইডে পড়ে থাকবে। অর্থাৎ এখানে আর যে পুনরায় আবার যে ক্যালসিয়াম কার্বনেট হবে, কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই দুটি যে আবার বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট হবে, এটা আর হবে না, কারণ বিক্রিয়ার পাত্র থেকে কার্বন ডাই অক্সাইড অপসারিত হয়েছে। তো সাপোজ ধরো যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়া হলো, সেখানে বন্ধ পাত্রের মধ্যে তাপ দেওয়া হলো, তো সেখানে গ্যাস উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড এবং এখানে যে পদার্থ উৎপন্ন সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তো এখানে যখন বিক্রিয়া পাত্রের মুখ খুলে দেওয়া হবে তখন সেখানে কার্বন ডাই অক্সাইড সেখান থেকে উড়ে যাবে, অর্থাৎ এই একটি উপাদান উড়ে যাওয়ার কারণে সেটা আর পুনরায় মানে বিক্রিয়কে পরিণত হবে না, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে না। তো এই কারণে এটা একমুখী বিক্রিয়া। আবার উভমুখী বিক্রিয়া, যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয় আবার উৎপাদগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয়, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো যখন বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয় তখন সেটা সম্মুখীন বিক্রিয়া, আর যখন উৎপাদগুলো বিক্রিয়কে পরিণত হয় সেটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। যেমন আমরা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি হাইড্রোজেন এবং আয়োডিন। হাইড্রোজেন এবং আয়োডিন পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, আবার হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হয়, অর্থাৎ এটা উভমুখী বিক্রিয়া। তো তারপরে এবার আমরা আসি যে তাপ উৎপন্ন উপর ভিত্তি করে বা তাপ শোষণের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপশোষী, একটা হচ্ছে তাপশোষী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা যদি হেপার প্রণালীতে আয়রনের উপস্থিতিতে 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন 250 থেকে 250 অ্যাংস্ট্রম চাপ এবং 450 থেকে 550 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং তার সাথে 180 কিলোজুল তাপ উৎপন্ন হবে, অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ এখানে ΔH এর মান ঋণাত্মক হবে। তো এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া এবার আমরা আসি যে তাপহারী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ শোষণ ঘটে সেটা হচ্ছে তাপশোষী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়া যেমন আমরা নাইট্রোজেন অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, তার সাথে 180 কিলোজুল তাপ
রচিত হয়, অর্থাৎ এখানে বিক্রিয়া পাত্রটি তুলনামূলকভাবে ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ এটা তাপশোষী বিক্রিয়া। তো এবার আমরা যে জারণ বিজারণ, এই কথাটি আমরা সবাই জানি। তো জারণ বিজারণ এর উপর ভিত্তি করে বিক্রিয়াগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যেমন জারণ বিজারণ ঘরে এমন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। আর যেগুলোতে ইলেকট্রন আদান প্রদান হয় না, অর্থাৎ নন রেডক্স বিক্রিয়া, সেগুলো হচ্ছে প্রশমন বিক্রিয়া এবং অর্ধক্ষেপণ বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলোতে ইলেকট্রন আদান প্রদান হয় না, তাই এগুলোকে নন রেডক্স বলে। তো রিডকশনের রেড এবং অক্সিডেশনের অক্স, রেডক্স, অর্থাৎ জারণ বিজারণ। তো আমরা এবার যে জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলো সম্পর্কে কিছু তথ্য জানব। যেমন প্রথমে আসি সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ বিক্রিয়া করে একটি উৎপাদ উৎপন্ন করে, সেটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। যেমন আমরা যদি নাইট্রোজেন এবং 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেনকে পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হবে। তো অ্যামোনিয়া, অর্থাৎ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পর একসাথে হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে, অর্থাৎ এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া আবার সংশ্লেষণ বিক্রিয়াও রয়েছে। সংশ্লেষণ বিক্রিয়া এটা হচ্ছে যেখানে মৌলিক পদার্থ, অর্থাৎ একটি মৌলিক পদার্থ এবং আরেকটি মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়, সেটাই হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। যেমন অ্যামোনিয়া, এই একই উদাহরণ, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তো এবার আসি, যে বিক্রিয়ায় একটি পদার্থ ভেঙে এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয় সেটাই হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তো বিয়োজন বিক্রিয়ায় একটা পদার্থ ভেঙে 2 বা ততোধিক পদার্থ উৎপন্ন হয়, সেটাই হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ফসফরাস পেন্টাক্লোরাইডকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন। তো এটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এবার দহন বিক্রিয়া এখানে অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছু পোড়ালে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর সেটাই হচ্ছে দহন বিক্রিয়া। তো দহন বিক্রিয়া যেমন আমরা যদি সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে এখানে সালফার গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, আর তাপ উৎপন্ন হবে। তো আমরা যদি কোনো পদার্থকে বাতাসে পোড়াই এবং সেখানে উৎপাদ হিসাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটাই হচ্ছে দহন বিক্রিয়া। তো দহন বিক্রিয়া, এবার আমরা আসি যে প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে কোনো কম সক্রিয় মৌল কোনো অধিক সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করে যে বিক্রিয়া ঘটায়, সেটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন